আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের চ্যাপ্টার 2 রয়্যালিটি। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ক্লাস 2তে শুরুতে আমরা প্রবলেম 3 নাম্বার ম্যাথটি করব। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এটি। প্রবলেম 3 ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এটি। তো আমরা এই চ্যাপ্টারের মূল বিষয়টা হলো অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল বা রিসিভেবল। এই টেবিলটা হচ্ছে মেন। যদি যারা গ্রহীতার বইতে অঙ্ক করি তাহলে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল করতে হয়, যারা দাতার বইতে করলে অ্যানালাইসিস অফ রয়্যালিটি রিসিভেবল করতে হয়। এই টেবিলটাই মেন। এরপরে যদি জাবেদা বলে বা লেজার বলে এগুলো একেবারে ইজি। মেন এই টেবিলটা বুঝতে হবে। তো আমরা শুরুতেই কোশ্চেনটা পড়ি। কি বলা হচ্ছে, দ্য ইস্টার্ন কলোরিজ লিমিটেড লিজড এ কোলফিল্ড ফ্রম অনু। তাহলে আগে বুঝে নিতে হবে কে গ্রহীতা আর কে দাতা। বলা হচ্ছে ইস্টার্ন কলোরিজ লিমিটেড লিজড এ কোলফিল্ড, কয়লার খনি, ফ্রম হতে অনু। তাহলে অনু হতে ইস্টার্ন গ্রহণ করছে। তাহলে ইস্টার্ন হলো গ্রহীতা আর অনুর হতে গ্রহণ করা হচ্ছে, তাহলে অনু হলো দাতা। তাহলে বলা হচ্ছে ইস্টার্ন কলোরিজ লিমিটেড লিজড এ কোলফিল্ড ফ্রম অনু হতে কয়লার খনি গ্রহণ করছে কে? ইস্টার্ন। তাহলে ইস্টার্ন হলো গ্রহীতা। অ্যাট এ রয়্যালিটি অফ টাকা 6 পার টন, প্রতি টনের জন্য 6 টাকা রয়্যালিটি দিতে হয়। তো এই 6 টাকাটা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালিটি। উইথ এ মিনিমাম রেন্ট 8,000, মিনিমাম 8,000 টাকা দিতেই হবে। যদি কখনো কোনো বছরে আয় কম হয় তাহলেও 8,000 টাকা মিনিমাম দেওয়া লাগবে। অ্যান্ড পাওয়ার টু রিকুভড ইজ ইয়ার শর্ট ওয়ার্কিং। এই পাওয়ার টু রিকুভড এইটাই হচ্ছে এই অঙ্কের মেন পয়েন্ট। পাওয়ার টু রিকুভ ইজ ইয়ার শর্ট ওয়ার্কিং আউট অফ দ্য রয়্যালিটিস অফ দ্য নেক্সট 3 ইয়ার। তাহলে রিকুভ করার সুযোগ দিচ্ছে, ঘাটতি উঠানোর সুযোগ দেওয়া হচ্ছে নেক্সট 3 ইয়ার। এইটাই হচ্ছে মেন পয়েন্ট। তাহলে ঘাটতি উঠানোর সুযোগ বলতে পারে ফার্স্ট 3 ইয়ার অথবা নেক্সট 3 ইয়ার। ফার্স্ট 3 ইয়ার মানে হলো অঙ্কের শুরুর থেকে 3 বছর, আর নেক্সট 3 ইয়ার মানে হলো ঘাটতির পরের থেকে 3 বছর। এখানে প্রত্যেকটা ঘাটতি স্বতন্ত্র। যখনই ঘাটতি হবে তারপরে 3 বছর সুযোগ পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে পাওয়ার টু রিকুভড, ঘাটতি উঠানোর সুযোগ দেওয়া হচ্ছে ইসিআর শর্ট ওয়ার্কিং, প্রতি বছরের ঘাটতি আউট অফ দ্য রয়্যালিটিজ অফ দ্য নেক্সট 3 ইয়ার, ঘাটতি উঠানোর সুযোগ পরবর্তী 3 বছর। এটা বলতে পারে নেক্সট 3 ইয়ার, ফলোয়িং 3 ইয়ার বা সাবসিকুয়েন্ট 3 ইয়ার, কথাটা একই। নেক্সট মানে পরবর্তী, ফলোয়িং মানেও পরবর্তী, সাবসিকুয়েন্ট মানেও পরবর্তী। তাহলে পরবর্তী 3 বছর, ঘাটতি উঠানোর সুযোগ পরবর্তী 3 বছর। এইটাই হচ্ছে মেন পয়েন্ট। টেবিল করতে হবে, সেই টেবিলের মেন পয়েন্ট হচ্ছে এই কথাটা। এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে টেবিলটা একেবারে ইজি হয়ে যাবে। ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক, যদি কোনো বছর স্ট্রাইক হয়, ধর্মঘট হয়, ইট ওয়াজ এগ্রিড দ্যাট দ্য মিনিমাম রেন্ট উড বি রিডিউসড প্রপোর্শন। মিনিমাম রেন্টটা আনুপাতিক হারে কমে যাবে। এই যে মিনিমাম রেন্ট 8,000 আছে, আমরা এটা জানি প্রতি বছরে সমান হয়। মিনিমাম রেন্ট কি হয়? প্রতি বছরেই সমান হয়। বাট এই অঙ্কে বলছে ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক, যে বছরে স্ট্রাইক হবে মিনিমাম রেন্ট রিডিউস প্রপোর্শনেট, মিনিমাম রেন্টটা আনুপাতিক হারে কমে যাবে। টু দ্য লেন্থ অফ স্টপেজ, যতদিন কাজ বন্ধ থাকবে সেই কয়দিন মিনিমাম রেন্ট দেওয়া লাগবে না, এর অর্থ। দ্য আউটপুট ওয়াজ অ্যাজ ফলোস। 14 সালে 700 টন আউটপুট, 15তে 1200, 16তে 1500, 17তে 1800, 18তে 3 মান্থ স্ট্রাইক ছিল, 800 টন আউটপুট হয়েছে। অ্যান্ড 19 সালে 1600 টন। তাহলে টোটালে 6টা মাস দেওয়া রয়েছে। রাইট অফ দ্য রয়্যালিটি অ্যাকাউন্ট, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট অন অনু লিমিটেড অ্যাকাউন্ট। তাহলে অনুর খতিয়ান করো। তাহলে অনুর বইতে কি অনু লিখবে বলো তো? তাহলে অনুর খতিয়ান করো মানে নিশ্চয় ইস্টার্নের বইতে করো। তাহলে ইস্টার্নকে, ইস্টার্ন হচ্ছে গ্রহীতা, দ্যাট মিনস এটি গ্রহীতার বইয়ের অঙ্ক। তাহলে অনুর খতিয়ান করতে বলছে, রয়্যালিটির খতিয়ান করো, শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান করো, অনু লিমিটেড অ্যাকাউন্ট অনুর খতিয়ান করো। তাহলে অনুকে ল্যান্ডলর্ড, মালিক, জমির মালিক, কয়লা খনির মালিক, মালিকের হিসাব আমি করব। তার মানে আমরা এখন কি? আমরা এখন হচ্ছে ইস্টার্ন। তাহলে আমরা ইস্টার্ন, আমরা আমাদের বইতে তো আর আমাদের নাম লিখবো না, আমরা লিখবো কার নাম? অনুর নাম। তাহলে আমরা হচ্ছে গ্রহীতা। এই জায়গাটা বুঝছো কিনা যে অঙ্কটা চাইছে গ্রহীতার বইতে? ফার্স্ট টাইম তোমাকে এটা বুঝে নিতে হবে যে কার বইতে অঙ্ক চাইছে, গ্রহীতা অর দাতা। তাহলে অনুর খতিয়ান করতে বলছে, তার মানে অনু হচ্ছে কে? দাতা। তাহলে দাতার খতিয়ান করো, ল্যান্ডলর্ডের খতিয়ান করো। তাহলে কার বইতে করতে হবে? নিশ্চয় গ্রহীতার বইতে। গ্রহীতা দাতার নাম লিখবে আর দাতা গ্রহীতার নাম লিখবে। তাহলে এখানে আমাদের অনুর খতিয়ান চাইছে, দ্যাট মিনস অঙ্কটা করতে বলছে ইস্টার্নের বইতে। সরাসরি বলতে পারতো ইন দ্য বুকস অফ ইস্টার্ন লিমিটেড, ইন দ্য বুকস অফ ইস্টার্ন, এটা বলতে পারতো, কিন্তু এটা না বলে বলছে অনুর খতিয়ান করো। তাহলে বুঝে নিতে হবে ইস্টার্নের বইতে। অনুর নাম কে লিখবে? ইস্টার্ন লিখবে।
তাহলে ইস্টার্নের বইতে অঙ্ক করতে বলছে, দ্যাট মিনস গ্রহীতার বই। বলো এটা বুঝছো? ওকে, তাহলে ফার্স্ট টাইম গ্রহীতার বইতে মানে অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল করতে হবে। চাইছে রাইট আপ রয়্যালিটি শর্ট ওয়ার্কিং অ্যান্ড অনু, তার মানে লেজার চাইছে। লেজার করতে হলে আমরা জানি জাবেদা করা লাগে, কিন্তু আমরা জাবেদা ছাড়া লেজার করার একটা খুব সহজ টেকনিক শিখাই দিব। এই টেকনিকের সাহায্যে তোমরা লেজারটা করতে পারবা, জাবেদা জানা লাগবে না। তাহলে ফার্স্ট টাইম আমাদের অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা করে নিতে হবে। তাহলে ছক কাটবা, ইয়ার আছে 6টা, সারি কাটবা 7টি, আর কলাম হবে টোটালি 9টি। তাহলে ইস্টার্ন কলোরিজ লিমিটেড অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবল। প্রথমে ইয়ার বলে একটা ঘর হবে, আউটপুট, অ্যাকচুয়াল, রয়্যালিটি, মিনিমাম রেন্ট। এরপর শর্ট ওয়ার্কিং, এই শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে 4টা ঘর, সাফার, রিকুপ, ল্যাব, সিএফ, আর লাস্টে একটা পেমেন্টের ঘর হবে। তাহলে প্রথমে ইয়ারগুলো উঠাই ফেলবা, 14 থেকে 19 সাল পর্যন্ত দেওয়া রয়েছে। আউটপুটগুলো উঠাই ফেলবা, প্রত্যেকটা ইয়ারের পাশে এই আউটপুটগুলো দেওয়া আছে, দেখে দেখে উঠাই নিবা। অ্যাকচুয়াল রয়্যালিটি, এই যে পার টনে রয়্যালিটি দিতে হবে কত? 6 টাকা। প্রতি টনের জন্য রয়্যালিটি দিতে হবে 6 টাকা। তাহলে এই যে 700 × 6 গুণ করে অ্যাকচুয়াল রয়্যালিটি পাবো। তাহলে প্রত্যেকটার সাথে এমন 6 গুণ হবে। অ্যাকচুয়াল রয়্যালিটি হলো পার টনের জন্য 6 টাকা। তাহলে আউটপুটের সাথে এরকম প্রত্যেকটার সাথে 6 গুণ করে দিব, দিলে পেয়ে যাবো অ্যাকচুয়াল রয়্যালিটি। পেয়ে গেছি অ্যাকচুয়াল রয়্যালিটি। এবার মিনিমাম রেন্ট। মিনিমাম রেন্ট এই যে 8000, এটি প্রতি বছরে সমান হয়। মিনিমাম রেন্ট কি হয়? প্রতি বছরে সমান হয়। এই 8000 প্রতি বছরে, 8000 প্রতি বছরে সমান। কিন্তু অঙ্কে বলেছে ইন দ্য ইভেন্ট অফ স্ট্রাইক, যদি কোনো বছর স্ট্রাইক হয়, ইট ওয়াজ এগ্রিড দ্যাট মিনিমাম রেন্ট উড বি রিডিউস প্রপোর্শনেট, আনুপাতিক হারে কমে যাবে টু দ্য লেন্থ অফ স্টপেজ, কাজের বন্ধ অনুপাতে মিনিমাম রেন্টটাও কমে যাবে। তাহলে 18 সালে স্ট্রাইক ছিল কত মাস? ফর 3 মান্থ। তাহলে এই 3 মাসের মিনিমাম রেন্টটা দেওয়া লাগবে না। তাহলে এই যে 12,000 টাকা, 8,000 টাকা, এটা টোটাল 12 মাসের জন্য দেওয়া হয়। তাহলে 8,000 টাকা আমরা দিচ্ছি কত মাসের জন্য? মিনিমাম রেন্ট দিচ্ছি 12 মাসের জন্য। তাহলে 3 মাস স্ট্রাইক ছিল, তাহলে এই 3 মাস দেওয়া লাগবে না, তাহলে দিতে হবে 9 মাসের টাকা। তাহলে এইভাবে মিনিমাম রেন্ট আমরা 18 সালেরটা বের করে নিব। কিভাবে বের করব? আমরা এই যে 8,000 টাকাকে গুণ 8,000 টাকাকে গুণ 9 ভাগ 12 করব, তাহলে অ্যান্সার আসবে 6,000 টাকা। তাহলে মিনিমাম রেন্ট এভাবে বের করে নিতে হবে। তাহলে মিনিমাম দিতে হয় 8,000, এটা প্রতি বছর সমান হয়, কিন্তু অঙ্কে বলে দিচ্ছে যে বছরে স্ট্রাইক ছিল ওই বছরে মিনিমাম রেন্টটা আনুপাতিক হারে কমবে। তাহলে কত মাস কাজ হয় নাই? 3 মাস। তাহলে এই 3 মাসের মিনিমাম রেন্ট দেওয়া লাগবে না, দ্যাট মিন্স দিতে হবে 9 মাসের। তাহলে এই 9 মাসের মিনিমামটা তোমাকে দেওয়া লাগবে। 9 মাস তুমি কাজ করছো, তাহলে মিনিমাম রেন্ট তোমাকে এই 9 মাসে দেওয়া লাগবে। 3 মাস স্ট্রাইক ছিল, দ্যাট মিন্স এই 3 মাসের টাকা মিনিমাম দেওয়া লাগবে না। বলো 18 সালের মিনিমাম রেন্ট 6,000 টাকা বের করা বুঝছো কি না? ওকে, তো টেবিলের নিচে এটা অবশ্যই নোট দিয়ে দিবা যে লাস্ট ইয়ার মিনিমাম রেন্ট ফর 2018 সাল, মিনিমাম রেন্ট ফর 2018 সমান, তাহলে 8,000 টাকাকে আমরা ভাগ দিব 12 দিয়ে আর গুণ দেব 9 দিয়ে। তাহলে মিনিমাম দিতে হবে এই 6,000 টাকা। এই 6,000 টাকা টেবিলের নিচে এভাবে দেখাই দিবা, নোট দিয়ে দিবা। মিনিমাম রেন্ট ফর 18, তাহলে 8,000 ভাগ 12, এই 8,000 টাকা 12 মাসের জন্য দেওয়া হয়, ভাগ 12, 3 মাস স্ট্রাইক ছিল, দ্যাট মিন্স দিতে হবে 9 মাসের, তাহলে গুণ 9, 6,000 টাকা। তাহলে এখানে অ্যান্সার আসবে 6,000 টাকা। 19 সালে মিনিমাম রেন্ট 8,000ই হবে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে মিনিমাম রেন্ট প্রতি বছরে সমান হয়, আমরা এটা জানি, মিনিমাম রেন্ট প্রতি বছরে সমান হয়, তাই না? তাহলে মিনিমাম রেন্টটা পেয়ে গেছি। এই অঙ্কের মেন হচ্ছে পরের কলামগুলা। তাহলে এই অঙ্কের মেন হলো পরের কলামগুলা। তো দেখো সাফার্ড, আমাদের এখানে এই অঙ্কের মেন পয়েন্টটা হচ্ছে এই কলামগুলা, সাফার্ড, রিকুপ, ল্যাবস অ্যান্ড সিএফ। সাফার্ড মানে কি? ঘাটতির ভুক্তভোগী হওয়া। ঘাটতির প্রথম স্তরটা হলো সাফার্ড। আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি অ্যাকচুয়ালি আয় করেছি আর মিনিমাম রেন্ট দিতেই হবে। অ্যাকচুয়াল রয়্যালিটি মানে মনে করো তোমার আয়, তুমি আয় করছো 4,200 টাকা আর তোমাকে মিনিমাম 8,000 দিতেই হবে এক বছরে, তাহলে আয় তো কম হয়েছে, তাহলে ঘাটতি হচ্ছে। এই ঘাটতির প্রথম স্তরটা হলো সাফার্ড, তাহলে প্রথমে বসবে সাফার্ডে। রিকুপ মানে ঘাটতি উঠানো,
যখন বেশি আয় করতে পারবো ঘাটতি উঠায় নিতে পারবো। কতদিন পর্যন্ত সুযোগ? নেক্সট 3 ইয়ার। এই কথাটা দিয়েই টেবিলটা করতে হবে। তাহলে পরবর্তী 3 বছর, যে বছরে এই ঘাটতি হবে তারপরে 3 বছর তুমি সুযোগ পাবা। ল্যাপসড মানে ঘাটতি বন্ধ করে দেওয়া। এই যে পরবর্তী 3 বছর পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে, এই 3 বছরের পরেও যদি ঘাটতি থেকে যায় তাহলে সেটি ল্যাপসড হয়ে যাবে। সিএফ ফর ব্যালেন্স, ঘাটতির ব্যালেন্স। পেমেন্ট মানে পরিশোধ করে দিব, মালিককে পরিশোধ করব। অ্যাকচুয়াল রয়্যালিটি আর মিনিমাম রেন্টের মধ্যে যেটি বড় সেটি হবে পেমেন্ট। তাহলে দেখো প্রথম বছর থেকে এই টেবিলটাই মেন কিন্তু, আর এই টেবিলটা প্রতি ক্লাসে একইভাবেই করব। একটা ভালো করে বুঝে করতে পারলেই সব পারবা। তো মনোযোগ দাও। তাহলে অ্যাকচুয়ালি আয় করছো তুমি 4200, মিনিমাম দিতে হয় 8000 টাকা। তাহলে তুমি এখানে ঘাটতি করেছো কত টাকা? একটু জোরে করে বলবা, হ্যাঁ, 3800। তাহলে সাফার্ড, ঘাটতির ভুক্তভোগী আমরা, 3800 টাকা আমার ঘাটতি হয়েছে। রিকুপ মানে ঘাটতি উঠানো। যে বছরে ঘাটতি হয় সে বছরে তো আর রিকুপড হবে না, ল্যাপসড হবে না। পরবর্তী 3 বছর সুযোগ আছে, নেক্সট 3, পরবর্তী 3। যখনই ঘাটতি হবে তারপরে 3টা বছর সুযোগ থাকবে। এখানে প্রতিটা ঘাটতি স্বতন্ত্র, একটা ঘাটতির সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। প্রথমে যে ঘাটতি হলো 14 সালে, এই ঘাটতি উঠানোর সুযোগ পরবর্তী 3 বছর, তার মানে 15, 16 অ্যান্ড 17। এই 17 সাল পর্যন্ত আমার সুযোগ থাকবে। তাহলে 14 সালের ঘাটতি আমার সুযোগ আছে 17 সাল পর্যন্ত। তাহলে এই পর্যন্ত ল্যাপসড করা যাবে না, তাহলে এটা ব্যালেন্স টানতে হবে। তাহলে এই 3800 ঘাটতির ব্যালেন্স থেকে যাবে। পেমেন্ট মানে পরিশোধ। অ্যাকচুয়াল রয়্যালিটি আর মিনিমাম রেন্ট দুটির মধ্যে যেটি বড় সেটি হবে পেমেন্ট। 8000 টাকা হইল পেমেন্ট। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবা। 15 সালে আয় করেছি 7200, মিনিমাম 8000 দিতে হয়। তাহলে ঘাটতি করেছি কত টাকা? 800 টাকা। রিকুপড হবে না, ঘাটতি যে বছর হয় রিকুপড হয় না। রিকুপ মানে কি? ঘাটতি উঠানো। যে বছরে বেশি আয় করতে পারবো সেই বছরেই রিকুপড হবে। ল্যাপসড মানে ঘাটতি বন্ধ করে দেওয়া। তাহলে এখনও তো সুযোগ আছে, বন্ধ হবে না। আর প্রত্যেকটা ঘাটতি কিন্তু স্বতন্ত্র। এই 15 সালে যে ঘাটতি করলাম এটা উঠানোর সুযোগ কিন্তু এই 18 সাল পর্যন্ত। 15 সালে যেটা ঘাটতি করেছি তার সুযোগ আবার 18 সাল পর্যন্ত। তাহলে নেক্সট 3 বললে মনে রাখবা ঘাটতির পরের থেকেই সুযোগটা শুরু হবে। প্রত্যেকটা ঘাটতির জন্য আলাদাভাবে সুযোগ থাকবে। তাহলে ব্যালেন্স টানবো 3800 আর 800, 4600। মোট ঘাটতির ব্যালেন্স হলো 4600। পেমেন্ট আবার বড়টা মানে 8000 টাকা। তাহলে পেমেন্ট অলওয়েজ বড় টাকাটা। পরবর্তী বছরে 9000 টাকা আয় করেছি, দিতে হয় মিনিমাম 8000। তাহলে কি সাফার্ড আছে বলো তো? এবার সাফার্ড না, এবার রিকুপড আছে। বেশি আয় 1000 টাকা এক্সট্রা আয় করছি, তো আমার ঘাটতিতে মোট 4600। ঘাটতির থেকে বেশি পরিমাণে কখনো রিকুপড হয় না। যদি অধিক পরিমাণেও বেশি আয় করো তো ঘাটতিটুকুই শুধু রিকুপড হয়। তো আমার মাত্র 1000 টাকা আমরা বেশি আয় করেছি, তাহলে পুরো 1000 টাকা ধরেই রিকুপড হয়ে যাবে। পুরো 1000 টাকা ধরেই রিকুপড। ল্যাপসড হবে না, এখনও সুযোগ আছে। এই প্রথম 14 সালের ঘাটতির সুযোগ এই 17 সাল পর্যন্ত। যদি আমরা 17 সালেও ঘাটতিটা উঠাইতে না পারি তখন ল্যাপসড হয়ে যাবে। তাহলে এখন ঘাটতির ব্যালেন্স টানবো। এই ব্যালেন্স থেকেই রিকুপড হয়, ব্যালেন্স থেকেই ল্যাপসড হয়। তাহলে 4600 থেকে 1000 টাকা রিকুপড হয়েছে, তাহলে ঘাটতির আর ব্যালেন্স আছে কত? এই 3600 টাকা। পেমেন্ট করব বড় টাকাটা, বড় কত? 9000। তো বড়টার থেকেই তো রিকুপ করা হয়, তাহলে নিয়ম হলো বড়টার থেকে রিকুপটা বাদ দিয়ে হবে পেমেন্ট। তাহলে 1000 বাদ দিলে পেমেন্ট হবে 8000 টাকা। রিকুপ করা মানে মালিকের টাকায় ভাগ বসানো। মালিক আমাকে সুযোগ দিয়েছে, যদি কখনো তুমি বেশি আয় করতে পারো এই টাইমের মধ্যে তাহলে ওই ঘাটতি টাকা তুমি রিকুপ করে নিতে পারবা। তাহলে মালিক আমাকে এই টাকাটা ব্যাক দিচ্ছে, রিটার্ন দিচ্ছে। পরে দেখো 10,800 টাকা আয় করেছি, মিনিমাম দিতে হয় 8000। তাহলে বেশি আয় করেছি কত? 2800 টাকা। তাহলে এখানেও আমার সাফার্ড নেই, রিকুপড আছে। মোট ঘাটতি 3600, তার মধ্যে 2800 টাকা বেশি আয়, তাহলে পুরো 2800 ধরেই রিকুপড হবে। এবার খেয়াল করো, খুব মনোযোগ দিবা। প্রথম যে ঘাটতি হয়েছিল 14 সালে, এই ঘাটতি উঠানোর সুযোগ কত সাল পর্যন্ত বলো তো? 17 সাল পর্যন্ত। এখন প্রথম ঘাটতি প্রথমে উঠে আসবে। তো প্রথমে যে ঘাটতিটা ছিল 3800 টাকা, এই ঘাটতির দেখো তো কতটুকু রিকুপ হয়েছে এই পর্যন্ত? 1800। তাহলে পুরো 3800 টাকায় কিন্তু রিকুপড হয়ে গেছে। তাহলে 17 সাল পর্যন্ত আমার সুযোগ ছিল, তো 17 সালের মধ্যে পুরো ঘাটতিটাই রিকুপড হয়ে গেছে, এই জন্য ল্যাপসড হচ্ছে না।
আর পরের ঘাটতি 15 সালের ঘাটতি, এর সুযোগ কিন্তু 18 সাল পর্যন্ত আছে। পরের ঘাটতি নিয়ে আমরা এখন মাথা ব্যথা করবো না। তাহলে প্রথম যে ঘাটতি, এটা সুযোগ কিন্তু এখানে শেষ, 17 সালে সুযোগ শেষ। এখন দেখতে হবে 17 সালের মধ্যে পুরো টাকাটা রিকুভড হয়েছে কিনা। তো দেখো তো ভাই, 17 সালের মধ্যে কি পুরোটা রিকুভ করতে পারছো? তাহলে ল্যাপসড হবে না, তাহলে ল্যাপসড হচ্ছে না। ব্যালেন্স থাকবে 3600 থেকে 2800 বাদ দিলে আর ব্যালেন্স থাকে 800 টাকা। পেমেন্ট করব বড়টা, তাহলে বড়টার থেকে 10,800 থেকে এই রিকুভটা বাদ দিয়ে হবে পেমেন্ট, তাহলে 8,000 টাকাই হচ্ছে পেমেন্ট। এখন যদি 17 সালে আমার 2800 টাকা বেশি আয় না করে আমি বেশি আয় করতাম 2600 টাকা, তাহলে কি হতো বলো তো? রিকুভডের ঘরে বসতো 2600, আর ল্যাপসডের ঘরে কত বসতো বলো তো? 200 টাকা। ল্যাপসড হয়ে যেত কিন্তু এই 200 টাকা। মানে কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে যেতে হবে। হ্যাঁ, এই চ্যাপ্টার ইজি আবার কঠিন, যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে পরীক্ষায় কিন্তু গোল পাকাবা, ঠিক আছে? তাহলে 17 সালে যদি আমরা সম্পূর্ণ রিকুভ করতে না পারতাম, সে 2800 জায়গায় আয় হতো 2600 টাকা, তাহলে ঘাটতির ব্যালেন্স কিন্তু 200 থেকে যেত, তাহলে ওই 200 টাকা ল্যাপসড করে দিতে হতো। যেমনটা 18 সালে এসে দেখো, এবার 18 সালে আয় করেছি 4800, দিতে হবে 6000, তাহলে আবার ঘাটতি কত টাকা? ঘাটতি 1200 টাকা ঘাটতি। এবার খেয়াল করো, এই যে 15 সালে যে 800 টাকা ঘাটতি হয়েছিল, এর সুযোগ কতদিন? পরবর্তী 3 বছর, নেক্সট 3। এই কথাটাই কিন্তু অঙ্ক, এটা দিয়েই অঙ্ক করতে হয়। তাহলে পরবর্তী 3 বছর, তাহলে 15-র পরে 3 বছর, তাহলে 16, 17, 18। 18-র পরে আর কোনো সুযোগ নাই। এখন 18-র মধ্যে কি আমরা ঘাটতি উঠাইতে পারলাম? তাহলে এই 800 টাকা, এই যে 800 টাকা ব্যালেন্স আছে, এটার আর কোনো সুযোগ নেই, কারণ এই ঘাটতি সুযোগ দেওয়া ছিল 15 সালের ঘাটতি সুযোগ ছিল পরে 3 বছর। দ্যাট মিনস এই 18 সাল পর্যন্ত সুযোগ দেওয়া ছিল। এখন 18 সালের মধ্যে আমরা কি করতে পারি নাই? আমরা রিকুভ করতে পারি নাই, তাহলে কি করতে হবে? এই যে ল্যাপস করে দিতে হবে। তাহলে ব্যালেন্স 800 ছিল, 800 ল্যাপস হয়ে গেছে, তাহলে ব্যালেন্স 0। এখন নতুন করে আবার 1200 টাকা ঘাটতি হয়েছে, তাহলে ওই নতুন ঘাটতির ব্যালেন্সটা এখানে চলে যাবে। তাহলে 800 ছিল, পুরোটাই ল্যাপসড হয়ে গেছে, তাহলে জিরো ব্যালেন্স, ঘাটতির ব্যালেন্স জিরো। এখন নতুন বছরে 18 সালে আবার নতুন করে 1200 টাকা আমার ঘাটতি হয়েছে, তাহলে এই নতুন ঘাটতি ব্যালেন্সে চলে যাবে, কারণ এটার আরও সুযোগ আছে। সামনে কত বছর? আবার 3 বছর। প্রত্যেকটা ঘাটতি স্বতন্ত্র। নেক্সট কথা বললে, ফলোয়িং বা সাবসিকুয়েন্ট কথা বলা থাকলে ঘাটতি উঠানোর সুযোগ পরবর্তী 3 বছর। তাহলে যখনই ঘাটতি হবে তারপরে 3 বছর সুযোগ থাকবে। অঙ্কে যদি ইয়ার নাও থাকে তাও পরে 3 বছর সুযোগ থাকবে, কারণ অঙ্কটা একটা লিমিটেড ইয়ার, বাট ব্যবসা প্রতিষ্ঠান তো রানিং, ব্যবসা তো চলছে। ওকে, তাহলে পেমেন্ট করব কোন টাকা? বড় টাকাটা। তাহলে বড় আছে 6000। সবাই একযোগে একটু ফিডব্যাক দাও তো, 18 সাল পুরো ক্লিয়ার বুঝছো কি না? ওকে। 19 সালে আয় করছো 1600, বেশি, অ্যাকচুয়াল 9600, মিনিমাম দিতে হয় 8000, বেশি আয় করলে কত? 1600। তোমার ঘাটতিতে কত টাকা আছে? 1200। তাহলে এই 1600 টাকা পুরোটা কি রিকুভডে লেখা যাবে? হ্যাঁ, শুধু 1200। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম অঙ্কে কোনো লাভ নেই, ব্যবসায় লাভ আছে, অঙ্কে কখনোই লাভ পাবো না আমরা। বেশি টাকা অলওয়েজ মালিক নিয়ে চলে যাবে। মালিক সুযোগ দিয়েছে অনলি ঘাটতি টাকা উঠানোর, এই যে পাওয়ার টু রিকুভড ইসিআর শর্ট ওয়ার্কিং, অনলি ঘাটতিটুকু উঠানোর সুযোগ দিয়েছে পরবর্তী 3 বছর পর্যন্ত। তাহলে আমার বেশি আয় করলেই যে সম্পূর্ণটা রিকুভড হবে এমনটা না, বেশি আয় মালিকই নিয়ে যাবে। মালিক আমাকে সুযোগ দিচ্ছে অনলি ঘাটতি টাকাটা উঠায় নেওয়ার, মালিক আমাকে সুযোগ দিচ্ছে অনলি এই 1200 টাকা ঘাটতিটা উঠায় নেওয়ার। তাহলে বেশি আয় করেছি 1600, বাট ঘাটতিতে আছে মাত্র 1200, তাই 1200 টাকা হবে রিকুভড, ল্যাপসড হবে না, পুরো ঘাটতি উঠে এসছে, ব্যালেন্সে কোনো টাকা থাকছে না। পেমেন্ট করব বড় টাকাটা, তাহলে বড় কত? 9600। তাই 9600 থেকে রিকুভটা বাদ দিয়ে হবে পেমেন্ট। তাহলে 9600 থেকে 1200 বাদ দাও, কত থাকে? 8400। তাহলে এই পেমেন্টে বসবে 8400। ওকে, এই টেবিলটাই হচ্ছে মেন। এই টেবিল যদি তোমরা বোঝো তাহলে আমি বলবো চ্যাপ্টার ক্লিয়ার। এই টেবিলের মতোই যতগুলো অঙ্ক করবে এমনই হবে, প্রত্যেকটা টেবিল একই নিয়মে, কোনো চেঞ্জ হবে না। তো একটু ফিডব্যাক দাও, পুরো টেবিলটা ক্লিয়ার?
ওকে, কারোর যদি সামান্যতম কনফিউশন থাকে প্রশ্ন করবা, যতক্ষণ না বুঝবা ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে, তাহলে এখন আমাদের করতে হবে খতিয়ান। রাইট আপ দ্য রয়্যালিটি, রয়্যালিটির খতিয়ান করব। শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান, অনু লিমিটেড, অনু মানে ল্যান্ডলর্ড, জমির মালিক, কয়লা খনির মালিক সে, ল্যান্ডলর্ডের খতিয়ান। তাহলে রয়্যালিটির খতিয়ান করব। তো আমাদের এটা চলমান জেড ছকে করবো। হ্যাঁ, তোমরা এক এক পেজে একটা করেই খতিয়ানের ছক কেটো, কারণ কি এখানে তো 6টা ইয়ার, একটা ছকের মধ্যেই 6টা ইয়ার দেখাইতে হবে, তাহলে এই ছকটা একটু বড় হবে, হাফ পেজে অনেক সময় ধরবে না, যেন ফুল পেজ করেই ছক কেটো, এক এক পেজে একটা করে খতিয়ান করবা, ঠিক আছে? আর চলমান জেড ছকে করব আমরা, এটা খতিয়ানটা করব চলমান জেড ছকে। ওকে, টেবিল কি দেখা লাগবে? স্ক্রিনশট দিয়ে নিতে পারো। নেক্সটে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন রয়্যালিটির খতিয়ান করব, রয়্যালিটি অ্যাকাউন্ট। তো রয়্যালিটি খতিয়ানটা মনে রাখবো, জাবেদা ছাড়া কৌশলটা কি? জাবেদা ছাড়া কৌশলটা হলো এই অ্যাকচুয়াল রয়্যালিটির টাকাটা আমি হেডলাইন লিখে রাখছি, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা বলো খাতায় লিখতে হবে না। হ্যাঁ, এটা টেকনিক শেখাচ্ছি, জাবেদা ছাড়া কেমনে তোমরা খতিয়ানটা করতে পারো। অ্যাকচুয়াল রয়্যালিটি ল্যান্ডলর্ড নামে, তো ল্যান্ডলর্ডের নাম কি? অনু। তাহলে অনু লিমিটেড নামে, এখানে রয়্যালিটি কিন্তু ব্যয়, যদি আমরা জাবেদা দিয়েও বোঝাই, তাহলে গত ক্লাসে জাবেদা বলছিলাম রয়্যালিটি হিসাবভুক্ত জাবেদা, রয়্যালিটি ডেবিট, যদি সাপারে টাকা থাকতো তাহলে শর্ট ওয়ার্কিং ডেবিট অ্যান্ড ল্যান্ডলর্ড ক্রেডিট, ল্যান্ডলর্ড ফর অনু ক্রেডিট। তাহলে রয়্যালিটির খতিয়ান করছি, জাবেদায় রয়্যালিটি ডেবিট হয়েছে, তাহলে টাকা বসবে ডেবিটে, কি নামে? অনু লিমিটেড নামে। তাহলে মুখস্থ বিদ্যা হলো অ্যাকচুয়াল রয়্যালিটি অনু লিমিটেড নামে ডেবিটে বসবে। সর্বশেষ আমরা রয়্যালিটির যখন একেবারে লাস্ট জাবেদায় বলছিলাম রয়্যালিটি হিসাব প্রতি বছরে বন্ধ করে দিচ্ছিলাম, যেহেতু একটা ব্যয় প্রতি বছরে বন্ধ হয়, তাই হিসাবভুক্ত সময় ডেবিট করা ছিল, বন্ধ করার সময় ক্রেডিট করতাম, ইনকাম সামারি ডেবিট অ্যান্ড রয়্যালিটি ক্রেডিট, এটা জাবেদা ভিত্তিক। তাহলে ওই টাকায়, এরকম মনে রাখবা, ওই টাকায় ইনকাম সামারি নামে, সংক্ষেপে আইএস লিখলাম, ইনকাম সামারি নামে ক্রেডিট হবে। রয়্যালিটি হিসাবে কোনো ব্যালেন্স থাকবে না, কোনো বছরেই ব্যালেন্স থাকবে না, কারণ রয়্যালিটি একটা ব্যয়বাচক হিসাব, ব্যয় প্রতি বছরে বন্ধ হয়ে যায়, ইনকাম স্টেটমেন্টে বসার ফলে ব্যয় হিসাব বন্ধ হয়ে যায়, এক বছরের ব্যয় অন্য বছরে নিয়ে যাওয়া হয় না। তাহলে এই কথাটা মনে রাখলে তোমার জাবেদা জানা লাগবে না। তাহলে সহজে মনে রাখবা, রয়্যালিটির খতিয়ান মানে অ্যাকচুয়াল রয়্যালিটি ল্যান্ডলর্ড নামে ডেবিট হবে, এই অঙ্কে ল্যান্ডলর্ডের নাম হচ্ছে অনু, ওই টাকা ইনকাম সামারি নামে ক্রেডিট হবে। তাহলে একটা প্রয়োগ দেখো, 2014 সাল অনু লিমিটেড নামে অ্যাকচুয়ালে কত টাকা আছে? 4200, তাহলে ডেবিটে বসাই দেবো এই 4200, ব্যালেন্সে চলে যাবে এই 4200। ওই টাকাটায় আবার 14 সালে হবে ইনকাম সামারি নামে ক্রেডিট, তাহলে ওই টাকায় ইনকাম সামারি নামে ক্রেডিট। তাহলে ডেবিটে ছিল 4200, ক্রেডিট হলো 4200, ডেবিট ক্রেডিট মানে বিয়োগ হয় জানি, তাহলে 4200 থেকে 4200 বাদ দিলাম, এই যে 0 হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা ইয়ার হবে, একেবারে 14 সাল যেমন করেছি 19 সাল পর্যন্ত এইভাবেই হবে। বলো একটু বুঝেছো কি না? সেমভাবে দেখো 15 সাল, আবার 15 সাল অ্যাকচুয়াল রয়্যালিটি, এই যে অ্যাকচুয়াল রয়্যালিটির টাকা অনু লিমিটেড নামে ডেবিটে বসবে 7200, ব্যালেন্সেও 7200। ওই টাকাটায় কি করব? ইনকাম সামারি নামে ক্রেডিটে বসাই দেবো, ওই টাকায় ইনকাম সামারি নামে ক্রেডিট 7200, ব্যালেন্স অলওয়েজ নীল হয়ে যাবে, শেষ। সেমভাবে 16 সাল, 16-র অ্যাকচুয়াল রয়্যালিটি 9000 আছে, তাহলে অনু লিমিটেড নামে ডেবিটে বসাই দিব 9000, ব্যালেন্সে 9000, ওই টাকাটাই 9000 টাকা ইনকাম সামারি নামে ক্রেডিট বসবে, ইনকাম সামারি নামে ক্রেডিট 9000, তাহলে ব্যালেন্স 0। 17 সাল সেমভাবে, তাহলে 17 সালে অ্যাকচুয়াল রয়্যালিটি আছে 10800, তাহলে অনু লিমিটেড নামে 10800 ডেবিটে বসাই দিব, 17 সাল অনু লিমিটেড নামে 10800 ডেবিট, ওই টাকাটাই ইনকাম সামারি নামে ক্রেডিট, ইনকাম সামারি নামে ক্রেডিট 10800, ব্যালেন্স 0। 18 সাল অ্যাকচুয়াল রয়্যালিটি আছে 4800, তাহলে 18 সাল অনু লিমিটেড নামে ডেবিটে বসবে 4800, ব্যালেন্সে 4800, ওই টাকা ইনকাম সামারি নামে ক্রেডিট 4800, ব্যালেন্স 0। 19 সাল সেমভাবে অ্যাকচুয়াল রয়্যালিটির টাকা 9600, তাহলে অনু লিমিটেড নামে
ডেবিটে 9600, ব্যালেন্সে 9600, ওই টাকা ইনকাম সামারি নামে ক্রেডিট। কমপ্লিট হলো, রয়্যালিটির খতিয়ান কমপ্লিট হলো। তাহলে আমরা মনে রাখবো কথাটা, অ্যাকচুয়াল রয়্যালিটি ল্যান্ডলর্ড নামে ডেবিটে বসবে, ওই টাকা ইনকাম সামারি নামে ক্রেডিটে বসবে। এই কথাটা যদি মনে রাখো, গাদা গাদা জাবেদা করা লাগবে না। এটা যদি জাবেদা করতাম 6টা বছর 3 6 18টা মিনিমাম জাবেদা হইতো, আর 3টা রিকুপডে আছে আর একটা ল্যাপসডে আছে। রিকুপডের জাবেদা হয়, ল্যাপসডের জাবেদা হয়। 18 আর 4টা, টোটাল 22টা জাবেদা করে নিতে হতো এই জাবেদ, তারপরে যে তোমাকে লেজার করতে হতো, তো সারাদিন লাগতো। তাহলে এই কথাটা অবশ্যই মনে রাখবা। শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান, শর্ট ওয়ার্কিং এটা মনে রাখার কৌশল, এই যে হেডলাইনে যে টেবিলে যে শর্ট ওয়ার্কিং কথাটা আছে, এর মধ্যে কি কি ঘর আছে? সাফার্ড, রিকুপড আর ল্যাপসড। সিএফ মানে ব্যালেন্স, ব্যালেন্সে তো কোনো জাবেদা হয় না, এই ব্যালেন্সগুলোই আমাদের এই টেবিলে এরকম ব্যালেন্স থেকে যাবে। তাহলে সাফার্ড বসে এভাবে, তোমরা নিয়মটা লিখে রেখো। সাফার্ড ল্যান্ডলর্ড নামে, ল্যান্ডলর্ড মানে এই অঙ্কে অনু, ডেবিট হবে। সাফার্ড অনু লিমিটেড মানে ল্যান্ডলর্ড নামে ডেবিট হবে। রিকুপড ও ল্যান্ডলর্ড তার মানে অনু লিমিটেড নামে ক্রেডিট হবে। ল্যাপসড ইনকাম সামারি নামে ক্রেডিট হবে। তাহলে প্রথমটা ডেবিট, এভাবে সহজে মনে রাখো। এই যে হেডলাইনের নাম শর্ট ওয়ার্কিং, তাহলে যখন তুমি শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ান করবা, এই হেডলাইনের ভিতরে যে কথাগুলো আছে, সাফার্ড আছে, রিকুপড আছে আর ল্যাপসড আছে, এই 3টা কথা নিয়ে এই খতিয়ানটা সাজাইতে হবে। তো প্রথমটা ডেবিট, পরের 2টা ক্রেডিট, সহজ কথা। প্রথমটা ডেবিট, পরের 2টা ক্রেডিট। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, সাফার্ড অনুলিমিটেড নামে ডেবিট, রিকুপড অনুলিমিটেড নামে ক্রেডিট, ল্যাপসড ইনকাম সামারি নামে ক্রেডিট। এই 3টাই একই বছরে 3টাই থাকে না, ঠিক আছে? যেমন প্রথম বছর অনলি সাফার্ড আছে, তো শুধু সাফার্ড। তাহলে শুরু করো 14 সাল, এটা ব্যালেন্স থেকে যাবে। এই আমাদের টেবিলে যেমন ব্যালেন্স আছে, এই ব্যালেন্সগুলোই উত্তর পাবো লাস্ট ফিগারে। তাহলে সাফার্ড অনুলিমিটেড নামে কি বসবে? ডেবিটে বসবে। কত টাকা আছে সাফার্ডের ঘরে? 3800 টাকা। 3800, ব্যালেন্সে 3800। 14 সাল এখানেই শেষ। 15 সালে দেখো আবার সাফার্ড আছে। এই যে আমাদের 14 সালে রিকুপডেও নাই, ল্যাপসডেও নাই, তাই অঙ্কে আসছে না। টাকা না থাকলে তো জাবেদা হয় না। 15 সালে সাফার্ডে আছে 800 টাকা, তাহলে এটাও অনুলিমিটেড নামে ডেবিটে বসবে 800 টাকা। তাহলে এটাও ডেবিট ব্যালেন্স, এটাও ডেবিট, একই রকম ব্যালেন্স হলে যোগ হয় 4600 টাকা। রিকুপডে টাকা নেই, ল্যাপসডে টাকা নেই, তার মানে 15 সাল এখানেই শেষ। 16 সাল সাফার্ডে টাকা নেই, রিকুপডে টাকা আছে 1000, তাহলে রিকুপড মানে কি হবে? নিয়মে বলছি রিকুপ মানে অনুলিমিটেড নামে ক্রেডিটে বসবে। তাহলে অনুলিমিটেড নামে ক্রেডিট, এই সাফার্ডের এই রিকুপডের 1000 টাকা। তাহলে 4600 ব্যালেন্স ছিল ডেবিট, আর এটা ক্রেডিট হয়েছে, 2 রকম হলে বিয়োগ হয়। 4600 থেকে 1000 বাদ দাও, 3600, তাহলে ব্যালেন্স থাকছে এখন আর 3400। 17 সালে চলে আসো। 17 সালেও সাফার্ডে নাই, রিকুপডে আছে, তাহলে রিকুপ নামে অনুলিমিটেড নামে আবারও হবে ক্রেডিট। অনুলিমিটেড নামে ক্রেডিট 2800, তাহলে 3600 থেকে 2800 বাদ দাও, 800 টাকা। 18 সালে চলে আসো। তাহলে 18 সালে প্রথমে আছে দেখো সাফার্ড, এই সাফার্ডটাই আগে হয়, তাহলে সাফার্ড অনুলিমিটেড নামে ডেবিটে হবে। তাহলে অনুলিমিটেড নামে ডেবিট, তাহলে 800 ডেবিট, 1200 ডেবিট, টোটালে 2000 টাকা। একই বছরে আবার দেখো ল্যাপসড আছে, তাহলে ল্যাপসটা নিয়মে কি বলছি? ইনকাম সামারি নামে ক্রেডিট হবে। তাহলে ল্যাপসড ইনকাম সামারি নামে ক্রেডিট, এই 800 টাকা। তাহলে 2000 থেকে 2000 ডেবিট ব্যালেন্স, 800 টাকা ক্রেডিট, তাহলে 2000 থেকে 800 বাদ দাও, এই যে 1200 টাকা। 19 সালে চলে আসো। সাফার্ডে টাকা নেই, রিকুপডে টাকা আছে, তাহলে নিয়মে কি বলছিলাম? রিকুপড ল্যান্ডলর্ড নামে ক্রেডিট হয়, ল্যান্ডলর্ড মানে এই অঙ্কে অনু, তাহলে অনু লিমিটেড নামে ক্রেডিট 1200, তাহলে ব্যালেন্স 1200 ছিল, এখানেও ব্যালেন্স 1200, তো নীল হয়ে গেল। বলো শর্ট ওয়ার্কিংয়ের খতিয়ানটা ক্লিয়ার বুঝছো কিনা? ওকে, তাহলে এই টেকনিকটা মনে রাখো। তাহলে এই যে 22টা জাবেদা করা লাগতো, এই টেকনিক ছাড়া অঙ্ক করতে চাইলে 22টা জাবেদা করা থেকে তুমি মুক্তি পাচ্ছ। এই টেকনিকটা মনে রাখতে হবে। এবার করব অনু লিমিটেডের খতিয়ান, ল্যান্ডলর্ড ফর অনু। এই অনু লিমিটেডের খতিয়ানের 4টা ঘর দেখতে হবে টোটালি। প্রথমে অ্যাকচুয়াল রয়্যালিটি নামে ক্রেডিট হবে। অ্যাকচুয়াল রয়্যালিটি নামে ক্রেডিট হবে। সাফার্ড শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট হবে। সাফার্ড
শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট হবে, সাফার্ড শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট হবে, রিকুভড এটিও শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট হবে, রিকুভড এটিও শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট হবে, ল্যাপসড ইনকাম সামারি নামে একটু ভুল বোঝানো হয়ে গেছে, রিকুভটা হচ্ছে ডেবিট হবে। হ্যাঁ, আর জাস্ট এ মিনিট, আবার খেয়াল করো, অ্যাকচুয়াল রয়্যালিটি নামে ক্রেডিট হবে, তারপর সাফার্ড শর্ট ওয়ার্কিং নামে WSW লিখলাম সংক্ষেপে, এটি ক্রেডিট হবে, রিকুভড ডেবিট হবে, রিকুভ শর্ট ওয়ার্কিং নামে ডেবিটে বসবে, আর একটা বসবে পেমেন্ট ক্যাশ নামে ডেবিটে বসবে। তাহলে দুইটা ক্রেডিট দুইটা ডেবিট, প্রথম দুইটা ক্রেডিট, অ্যাকচুয়াল রয়্যালিটির ঘর আর এই সাপার্টের ঘর, এই দুইটা ক্রেডিটে বসবে, আর রিকুভড এবং পেমেন্ট এই দুইটা ডেবিটে বসবে। ওই যে পাওনাদারকে পরিশোধ করলে যাবেটা কী হয়, অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, এখানে অ্যাকাউন্টস পেবল মানে ল্যান্ডলর্ড, তো ল্যান্ডলর্ড মানে অনু, তাহলে অনু ডেবিট ক্যাশ ক্রেডিট, আমরা অনুর খতিয়ান করছি, তাহলে অনু ডেবিট পেমেন্টের জন্য, তাহলে ক্যাশ নামেই ডেবিটে বসবে। তাহলে এই চারটা কথা তোমাকে মনে রাখতে হবে, অ্যাকচুয়াল রয়্যালিটি, সাফার্ড, রিকুভ, পেমেন্ট, এই চার ঘরেই অলওয়েজ টাকা থাকবে না, কিন্তু এটা অলওয়েজ জিরো হয়ে যাবে, ব্যালেন্স থাকবে না, কারণ প্রতি বছরের পাওনাদারকে প্রতি বছরেই পরিশোধ করা হবে, তার মানে এটাও ব্যালেন্স থাকবে না রয়্যালিটির মতো। তাহলে একটা বছর প্রভাব দেখো, 14 সাল অ্যাকচুয়াল রয়্যালিটিতে টাকা আছে 4200, কী নামে বসবে, রয়্যালিটি নামে, তাহলে 14 সাল রয়্যালিটি নামে ক্রেডিট 4200। এবার পরের ঘরের নাম কি, সাফার্ড, তাহলে শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট, তাহলে শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট 3800 টাকা, মোট 8000, ক্রেডিট ব্যালেন্স যোগ 8000। এবার কি করব, রিকুভড, তো রিকুভডের ঘরে দেখো টাকা নাই, তাহলে এটা বাদ। সর্বশেষ পেমেন্ট, এই যে 8000 টাকা আছে, তাহলে পেমেন্টটা কি বসবে, পেমেন্টটা বসবে ক্যাশ নামে, তাহলে ক্যাশ নামে ডেবিট 8000। তাহলে ব্যালেন্সে 8000 ছিল, ক্রেডিট আর ডেবিট হলো নতুন করে 8000, তাহলে ব্যালেন্স কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। এভাবে প্রতি বছর জিরো হয়ে যাবে। বলো 14 সালের মানটা বসানো বুঝছো কি না? সেমভাবে প্রত্যেকটা ইয়ার, 15 সাল দেখো সেমভাবে বসবে, অ্যাকচুয়াল রয়্যালিটিতে টাকা আছে, তাহলে রয়্যালিটি নামে ক্রেডিট 7200, সাপার্ডে টাকা আছে, শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট 800, তাহলে টোটাল ব্যালেন্স 8000, রিকুভডে টাকা নেই তাই হচ্ছে না, পেমেন্টে আছে 8000, তাহলে ক্যাশ নামে ডেবিট বসবে, ক্যাশ নামে ডেবিট, তাহলে ব্যালেন্স ক্রেডিটে ছিল 8000, ডেবিট হয়ে গেল 8000, তাহলে ব্যালেন্স শূন্য হয়ে গেল। এভাবে প্রতিটা বছর। 16 সালে অ্যাকচুয়াল রয়্যালিটিতে আছে 9000 টাকা, তাহলে রয়্যালিটি নামে ক্রেডিট 9000। এবার দেখো সাফার্ডে নাই, এবার রিকুভডে আছে, তাহলে রিকুভ মানে কোথায় বসবে, রিকুভ মানে এই যে ডেবিটে বসবে শর্ট ওয়ার্কিং নামে, তাহলে রিকুভটা বসবে শর্ট ওয়ার্কিং নামে ডেবিট 1000, তাহলে ব্যালেন্স 9 থেকে 1 বাদ দাও, থাকে 8000। এবার পেমেন্টটা ক্যাশ নামে বসবে, তাহলে পেমেন্টটা ক্যাশ নামে বসবে 8000, তাহলে এটাও ব্যালেন্স নীল হয়ে গেল, শেষ। এভাবে 17, 18, 19 পারবা না পুরোটা দেখাই দিব? আচ্ছা, তারপর ফাইনালি দেখো 17 সাল অ্যাকচুয়াল রয়্যালিটি, আবার রয়্যালিটি নামে ক্রেডিট, এরপরে সাফার্ডে নাই, রিকুভডে আছে, তাহলে রিকুভ মানেও শর্ট ওয়ার্কিং, কিন্তু এটা হবে ডেবিট, তাহলে শর্ট ওয়ার্কিং নামে ডেবিট 2800, 10800 থেকে 2800 বাদ, তো 8000। সর্বশেষ পেমেন্টটা ক্যাশ নামে বসবে ডেবিটে, ক্যাশ নামে ডেবিট 8000, ব্যালেন্স নীল। সেম 18 সাল, এটা অ্যাকচুয়াল রয়্যালিটিতে আছে 4800, তাহলে রয়্যালিটি নামে ক্রেডিট 4800। এবার সাফার্ডে টাকা আছে, সাফার্ড মানে ক্রেডিটে বসবে, শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিট, তাহলে টোটাল 6000 ব্যালেন্স হলো। এবার এই যে পেমেন্টের ঘরের টাকাটা ক্যাশ নামে ডেবিট 6000, ক্যাশ নামে ডেবিট 6000, ব্যালেন্স শূন্য। সেমভাবে 19 সাল, তাহলে 19 সাল অ্যাকচুয়াল রয়্যালিটি 9600, রয়্যালিটি নামে ক্রেডিট, রিকুভডে টাকা আছে, তাহলে রিকুভটা হবে ডেবিট, শর্ট ওয়ার্কিং নামে ডেবিট, সর্বশেষ পেমেন্টটা হবে ক্যাশ নামে ডেবিট, তাহলে ব্যালেন্স শূন্য। এই যে লেজার শেখালাম, প্রত্যেকটা অঙ্কে
লেজার এমনই হবে, টেবলে এমন, লেজারটাও এমন, লেজারে কোনো পরিবর্তনই হবে না। তো একটা অঙ্ক বুঝে শুনে করতে পারলেই সবই পারবা। যদি এই 3 নম্বর অঙ্কটা পারো, আমি বলবো পুরো চ্যাপ্টারই পারবা। তো এই অঙ্কটাই তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটাই আবার বাসায় প্র্যাকটিস করবা সুন্দর করে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।